হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরও একবার সুস্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম হালকা ইনস্ট্যান্ট এজ কোর্সের আরও একটি নতুন ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ এইচএসসি ফার্স্ট পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটি ইউনিট 11 নিয়ে, যেটার নাম হলো আর্ট অ্যান্ড ক্রাফট। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে উপস্থিত আছি আমি আবু আদিত্য সৌমিক, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ফার্স্ট আমরা কথা বলব লেসন 1 নিয়ে, যেটা হলো হোয়াট ইজ বিউটি, মানে সৌন্দর্য কি। ওকে, আচ্ছা। সো বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন্ড। তো সৌন্দর্য কি? সৌন্দর্য উপলব্ধি করা সহজ, কিন্তু সংজ্ঞায়িত করা কঠিন। অ্যাজ উই লুক অ্যারাউন্ড উই ডিসকভার বিউটি ইন প্লিজারেবল অবজেক্টস অ্যান্ড সাইটস, ইন নেচার, ইন দ্য লাফটার অফ চিলড্রেন, ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স। আমরা যখন চারদিকে তাকাই তখন আনন্দদায়ক বস্তু আমাদের দৃশ্য এবং দৃশ্যগুলিতে দেখতে পাই, এবং প্রকৃতিতে শিশুদের হাসিতে অপরিচিতদের দয়ায়। বাট আস্ক টু ডিফাইন উই রান ইনটু ডিফিকাল্টিস। কিন্তু যদি আমাদেরকে সৌন্দর্যকে সংজ্ঞায়িত করতে বলা হয়, ডিফাইন করা মানে সংজ্ঞায়িত করা, ডিফাইন মানে সংজ্ঞায়িত করতে বলা হয়, তখন আমরা প্যারায় পড়ে যাই। ঠিক আছে? ডাস বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি? সৌন্দর্যের কি কোনো বস্তুনিষ্ঠ পরিচয় আছে? ঠিক আছে, সৌন্দর্যের কি কোনো বস্তুনিষ্ঠ পরিচয় আছে? ইজ ইট ইউনিভার্সাল অর ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স পারসেপশনস? ঠিক আছে, এটা কি বিশ্বজনীন নাকি আমাদের অনুধাবন বিষয়ক ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল? ডাজ ইট লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার? এটা কি এর অস্তিত্ব কি দর্শকের চোখে? ওকে, উই আস্ক আওয়ারসেলফস, এই প্রশ্নগুলো আমরা নিজেদেরকে করি। A further difficulty arises when beauty manifests itself not only by its presence but by its absence as well, as when we are repulsed by ugliness and desired beauty. ঠিক আছে, শুধু আরও একটি সমস্যা সৃষ্টি হয়, সৌন্দর্য শুধু যে এর উপস্থিতি দ্বারা নিজেকে উপস্থাপন করে তা না, বরং এর অনুপস্থিতি দ্বারাও যখন কদর্যতা আমাদের মধ্যে ঘৃণা সৃষ্টি করে এবং আমরা সৌন্দর্য আকাঙ্ক্ষা করি। বাট দেন আগলিনেস হ্যাজ আ মাচ প্লেস ইন আওয়ার লাইফস অ্যাজ বিউটি অর মেবি মোর, অ্যাজ হোয়েন দেয়ার ইজ ওয়াইড স্প্রেড হাঙ্গার অ্যান্ড ইনজাস্টিস ইন এ সোসাইটি। ঠিক আছে, কিন্তু কদর্যতা আমাদের জীবনে সৌন্দর্যের মধ্যে গুরুত্বপূর্ণ, হয়তো বা আরও বেশি যখন সমাজে ব্যাপক ক্ষুধা ও অন্যায় বিরাজ করে। Alright, philosophers have told us that beauty is an important part of life, but isn't ugliness a part of life too? আমাদের দার্শনিকেরা বলেছেন যে সৌন্দর্য জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু কদর্যতাও কি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ না? And if art has beauty as an important ingredient, can it confine itself only to a projection of beauty? এবং যদি শিল্প যদি আমাদের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ হয়, ঠিক আছে, তাহলে কি এটা কি শুধুমাত্র সৌন্দর্যের প্রতিচ্ছবির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে? ক্যান আর্ট ইগনোর হোয়াট ইজ নট বিউটিফুল? শিল্প কি যেটা সুন্দর নয় ওটাকে কি অবজ্ঞা করতে পারে, সেটাকে কি উপেক্ষা করতে পারে? আচ্ছা, ভালো প্রশ্ন। Poets and artists have provided answers to these questions by incorporating both into their work. কবি এবং শিল্পীগণ তাদের কর্মে উভয়কে অন্তর্ভুক্ত করে এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করেছেন। কিভাবে? ইন ডিউরিং সো দে হ্যাভ often tied beauty to truth and justice, so that what is not beautiful assumes a tolerable proportion as something that represents some truth about life. ঠিক আছে, এটা কি বলেছে? সেটি তারা প্রায় সৌন্দর্যকে সত্য ও ন্যায়ের সাথে সম্পর্কিত করেছেন, যাতে যা সুন্দর নয় তা এমন কিছু হিসেবে সহনীয় রূপ পরিগ্রহ করে যা জীবন সম্পর্কে আমাদের কাছে সত্য তুলে ধরে। ওকে, জন কিটস, দ্য রোমান্টিক পোয়েট, রোট ইন হিজ সেলিব্রেটেড ওড অন আ গ্রেসিয়ান আর্ন, বিউটি ইজ ট্রুথ, বিউটি, বাই হুইচ হি মিনস ট্রুথ even if it's pleasant becomes beautiful as a higher level. রোমান্টিক কবি জন কিটসের বিখ্যাত ওড টু গ্রেসান আর্ন কবিতা লিখেছেন, সৌন্দর্যের সত্য সুন্দর, যা দ্বারা তিনি বোঝাতে চান যে সত্য যদি এটি প্রীতিকর নাও হয় তবে এটি উচ্চতর পর্যায়ে সুন্দর হয়ে থাকে, হায়ার লেভেল। ওকে, সিমিলারলি হোয়াট ইজ বিউটিফুল ফর এভার রিমেইনস ট্রু। এবং একইভাবে যা সুন্দর তা চিরকালের জন্য সত্যরূপে অবস্থান করে। Another meaning in the context of the Grecian urn is an art object is that truth is a condition of art. Okay, so Grecian urn যেটি একটি শিল্প বস্তু, তার প্রেক্ষিতে আরেকটি অর্থ হলো যে সত্য শিল্পের একটি রূপ, সত্যই হলো শিল্পের একটি রূপ। এবারে আমরা চলে আসলাম আমাদের লিসেন টু ফক মিউজিক নিয়ে। আমরা ফক মিউজিকের সাথে অনেকেই পরিচিত, ওকে, আমাদের পল্লীগীতি। সো ওকে, আচ্ছা, ওকে,
Folk music consists of songs and music of a community that are not influenced by any sophisticated musical rules or any standard musical styles. তাহলে কি বোঝাচ্ছে যে লোকসঙ্গীত গঠিত হয় একটি সম্প্রদায়ের গান এবং সঙ্গীত নিয়ে, যা সঙ্গীতের সূক্ষ্ম কোনো নিয়মকানুন বা সঙ্গীতের মানসম্মত কোনো রীতির দ্বারা প্রভাবিত নয়। বাংলাদেশ হ্যাজ a heritage of rich folk music which includes both religious and secular songs. এবং বাংলাদেশে রয়েছে লোকসঙ্গীতের এক সমৃদ্ধ ঐতিহ্য, যার মধ্যে ধর্মীয় এবং পার্থিব উভয় ধরনের গান রয়েছে। সো আমাদের রিলিজিয়াস মানে কি ধর্মীয়, আর সেকুলার মানে এখানে পার্থিব সংস। ওকে, folk music may be described as the music of ancient times that sprang from the heart of a community based on their natural style of expression uninfluenced by the rules of classical music or modern popular songs. ঠিক আছে, তো লোকসঙ্গীতকে প্রাচীনকালের সঙ্গীত হিসেবে বর্ণনা করা হয়। অ্যানসাইন কাল মানে প্রাচীন, অ্যানসাইন সময় মানে প্রাচীনকালের বর্ণনা করা যেতে পারে, যা উচ্চাঙ্গ সঙ্গীত বা আধুনিক জনপ্রিয় গানের দ্বারা প্রভাবিত না হয়ে স্বাভাবিক প্রকাশভঙ্গির ভিত্তিতে কোনো সম্প্রদায়ের হৃদয় থেকে স্বতঃস্ফূর্ত হয়ে বেরিয়ে আসে। ওকে, এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, ভয়েস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট বা ডান্স মে বি ডিসক্রাইবড অ্যাজ মিউজিক। ঠিক আছে, সুর হইতে পারে, কণ্ঠস্বর হইতে পারে, নৃত্যের সমন্বয়ে সৃষ্ট শব্দের যে কোনো বিন্যাসকে আমরা সঙ্গীত হিসেবে বর্ণনা করতে পারি। ফক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ আ সং, টুন অ্যান্ড ডান্স that originate from the traditional culture of ordinary people. For example, baul songs are a combination of tune, music and dance that are associated with the baul tradition in Bengal. ঠিক আছে, লোকসঙ্গীত হলো গান, সুর এবং নৃত্যের সমন্বয়, যা সৃষ্ট সাধারণ মানুষ বা লোকগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি থেকে। উদাহরণস্বরূপ যদি আমরা বাংলার বাউল গানের কথা বলি, ঐতিহ্যের কথা বলি, সেটা ঐতিহ্যের সাথে সম্পর্কিত কথা, সুর এবং নাচের সমন্বয়ে হচ্ছে কি আমাদের বাউল গান, যেটা আমাদের বাউল ঐতিহ্য থেকে চলে আসছে। ওকে, নেক্সট, ফক মিউজিক হ্যাজ ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। তো আমাদের এই লোকসঙ্গীতের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো কি, যে ইট ইজ কম্পোজড বাই রুরাল ফক অন দ্য বেসিস অফ অ্যানসাইন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি। ওকে, সো প্রথমটা কি, এটি মৌখিকভাবে চালানকৃত প্রাচীন নিয়মকানুনের ভিত্তিতে পল্লী মানুষের দ্বারা রচিত। These ancient rules of music have been influenced by classical or modern music. আচ্ছা, এই সঙ্গীতের সব প্রাচীন নিয়মকানুন উচ্চাঙ্গ বা আধুনিক সঙ্গীতের দ্বারা প্রভাবিত হয়নি। তিন নাম্বারটা কি, তিন নাম্বারটা হলো ফক সংস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি। এটা দলগতভাবেও গাওয়া হতে পারে, আবার এককভাবেও গাওয়া হতে পারে। 4 নাম্বার হলো যে নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফক মিউজিক, এবং লোকসঙ্গীতের জন্য নিয়মিত কোনো চর্চার প্রয়োজন নেই। 5 নাম্বার হলো ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্ম বাই ইলিটারেট অর সেমি লিটারেট পিপল, এবং এটার কি 5 নাম্বারটা কি, এটা অশিক্ষিত বা অর্ধশিক্ষিত লোকদের দ্বারা রচিত এবং পরিবেশিত হতে পারে। 6 নাম্বার হলো ইট ইজ আ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অফ ফিলিংস অ্যান্ড থটস ইন ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্ট অ্যান্ড সিম্পল টিউন। এটা কি হতে পারে, এটি সহজ ভাষা, আঞ্চলিক কথা ও সহজ সুরে অনুভূতি ও ভাবনার এক স্বতঃস্ফূর্ত প্রকাশ। 7 নাম্বার কি, বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর অ্যাপিলিং। কথা এবং সুর উভয়ই আমাদের আবেদন সৃষ্টিকারী। 8 নাম্বারটা কি, যে ডিসপাইট দ্য ইটস ইউনিভার্সাল অ্যাপিল ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট। সেটা কি, যে এটি বিশ্বজনীন আবেদন সত্ত্বেও এটি আঞ্চলিক ভাষা ব্যবহার করে। 9 নাম্বার, ইট ডিপেন্ডস আপন নেচার অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট। এটা কি করে, এটি প্রকৃতি এবং গ্রামীণ পরিবেশ নির্ভর। 10 নম্বর কি বলছে, যে 10 নম্বর রুলস হলো যে ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন অফ দ্য জয়েস অ্যান্ড সরোস অফ ডেইলি লাইফ। এটা কি, এটা প্রাত্যহিক জীবনের আনন্দ বেদনার এক স্বতঃস্ফূর্ত প্রকাশ। 11 নম্বর, ইট ইউজেস স্মল সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদমস অ্যান্ড ইট কন্টেইনস আ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন। এটা কি করে, এটা সহজ এবং স্বাভাবিক তাললয় ব্যবহৃত করা হয়ে থাকে। এতে রয়েছে মানুষের প্রেম এবং বিরহের প্রবল এক আবেগিক প্রকাশ। ইন বাংলাদেশ, ফক মিউজিক হ্যাজ এ গ্রেট ভ্যারাইটি উইথ সংস কম্পোজড অন কালচার, ফেস্টিভ্যালস, ভিউস অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার্স অ্যান্ড রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ। তো বাংলাদেশের সংস্কৃতি, উৎসব, জীবন দর্শন, প্রাকৃতিক সৌন্দর্য, নদী এবং গ্রামীণ নদীমাতৃক জীবনের উপর রচিত গান সহ লোকসঙ্গীতের এক বিরাট বৈচিত্র্য রয়েছে। All right, these songs are also about social inequality and poverty, about the material world and the supernatural. এবং এই যে গানগুলো আছে সেগুলো আমাদের সামাজিক অসাম্য, দারিদ্র, পার্থিব জগৎ এবং অলৌকিক বিষয়ের উপর রচিত। মিস্টিক্যাল songs have been composed using the
মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বোটস। আধ্যাত্মিক গানগুলো, ঠিক আছে, নদী ও নৌকার উপমা ব্যবহার করে রচিত হয়েছে। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি এ রিভারাইন, দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্টেন্ট জেনার অফ ফক মিউজিক। যেহেতু আমাদের দেশটি নদীমাতৃক, ভাটিয়ালি লোকসঙ্গীতের গুরুত্বপূর্ণ অংশ এটা। নেচার প্লেস আর রোল ইন প্রোভাইডিং দ্য কন্টেন্ট অ্যান্ড রিদম অফ ফক মিউজিক। আমাদের যেই প্রাকৃতিক পরিবেশ রয়েছে লোকসঙ্গীতের বিষয়বস্তু এবং ছন্দের ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা রয়েছে। দ্য ফক মিউজিক অফ বাংলাদেশ ভ্যারিজ ফ্রম রিজন টু রিজন, রিফ্লেক্টিং চেঞ্জেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ডায়ালেক্টস পিপল ইউজ। এবং এই প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের ব্যবহৃত আঞ্চলিক ভাষায় ভিন্নতার প্রতিফলন ঘটিয়ে বাংলাদেশের লোকসঙ্গীত অঞ্চলভেদে ভিন্ন হয়ে থাকে। দাস দেয়ার আর নর্দার্ন ভাওয়াইয়া, দ্য ইস্টার্ন ভাওয়াইলি অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন বাউল সংস। এবং এভাবে রয়েছে উত্তরাঞ্চলের ভাওয়াইয়া, পূর্বাঞ্চলের ভাটিয়ালি এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাউল গান। In Bangladesh, folk music has great variety with songs composed of culture. এটা হয়েছে, এটা তো পড়লাম আমরা একটু আগে। নেক্সট স্লাইডে যাই আমরা। The culture and the lifestyle of different ethnic minorities such as Chakmas, Manipuris, Sautals and Tripuras have also influenced folk music. এবং এছাড়াও আমাদের যে এথনিক জনগোষ্ঠী আছে, মানে আমাদের বিভিন্ন উপজাতি যে জনগোষ্ঠী আছে, তাদের সংস্কৃতি এবং জীবনধারা আমাদের এই লোকসঙ্গীতকে কি করেছে, প্রভাবিত করেছে। বছরের পর বছর ধরে চাকমা, সাঁওতাল, গারো, হাজং, মণিপুরি, ত্রিপুরী এরকম নানা উপজাতি নৃতাত্ত্বিক বাংলা জাতির সংস্কৃতি এবং জীবনধারার সঙ্গে একটা মিথস্ক্রিয়া করেছে। দেয়ার ইন্টারাকশন উইথ বেঙ্গলি কালচার অ্যান্ড লাইফস্টাইল ওভার দ্য ইয়ার্স হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড দ্য রিচনেস অফ আওয়ার ফক মিউজিক. Folk songs may be sung individually or in chorus. Folk songs sung individually include Baul, Fatiali, Murshidi and Marfati, while songs sung chorus include Kobigan, Leto, Alkap and Gumbhira. তো এই গানগুলো আছে লোকসঙ্গীতগুলো, সেগুলো ইন্ডিভিজুয়ালি মানে ব্যক্তিগতভাবেও গাওয়া হয়, আবার দলগতভাবেও গাওয়া হয়। যদি এখানে আমাদের কিছু উদাহরণ দেখলাম আমরা। এককভাবে গাওয়া গানগুলোর মধ্যে কি রয়েছে, বাউল, ভাটিয়ালি, মুর্শিদি ও মারফতি। অন্যদিকে দলীয়ভাবে গাওয়া গানের মধ্যে আছে কবি গান, লেটো গান, আলকাপ এবং গম্ভীরা। আচ্ছা, সাম সংস আর রিজিওনাল ইন ক্যারেক্টার বাট আদার্স আর কমন টু বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এই কিছু গান এগুলোর মধ্যে বৈশিষ্ট্যগত আঞ্চলিক, কিন্তু অন্যান্য গান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উভয় ক্ষেত্রেই পরিচিত। Similarly, some songs belong distinctly to one religious community, the Hindus or the Muslims. Others cross religion boundaries. Some songs belong exclusively to men, others to women, while some songs are both for man and woman. Thus, only women compose and sing Bratogan and Meli Git, but both men and women participate in the old participle of roof beating songs that are sung while beating down and farming rooftops. এবং কিছু কিছু গান কোনো এক ধর্মীয় সম্প্রদায়, হিন্দু অথবা মুসলমানের, কিছু অন্যগুলো ধর্মীয় সীমানা অতিক্রম করে, কিছু গান সম্পূর্ণরূপে পুরুষের, কিছু গান নারীর, আবার কিছু পুরুষ এবং নারী উভয়ের কর্তৃক গাওয়া হয়ে থাকে। যেমন নারীদের ক্ষেত্রে গাওয়া হয় ব্রত গান, মেয়েলি গীত, আবার পুরুষ এবং নারী উভয়ের জন্য একচেটিয়াভাবে গানে অংশগ্রহণ করে থাকে, যা ছাদ পেটানো ও ছাদের উপরিভাগ মজবুত করার সময় গাওয়া হয়ে থাকে। সো গানটা ডিফার করে। আচ্ছা, এবার আমরা লালন শাহের সম্পর্কে জানবো। লালন শাহ 1774 to 1890 is best known as an icon of Baul tradition in Bengal, although he was also a philosopher, thinker and social reformer. তো আমাদের লালন শাহ কি ছিলেন, একজন বাউল ঐতিহ্য রীতির একজন আদর্শ আইকন বা মডেল হিসেবে সুপরিচিত, যদিও তিনি একজন দার্শনিক, চিন্তাবিদ এবং সমাজ সংস্কারকও ছিলেন। He preached religious tolerance and rejected social differences based on class, caste and creed. He also believed that a search for truth should begin with the body, which reflects the mystery of mystery of creation. তিনি প্রচার করেছিলেন ধর্মীয় সহিষ্ণুতা এবং শ্রেণী, জাতি বা ধর্মবর্ণ ভিত্তিক সামাজিক ভেদাভেদগুলোকে বর্জন করেছিলেন। তিনিও বিশ্বাস করতেন যে সত্য অন্বেষণের প্রারম্ভিক বিন্দু বা কেন্দ্র হওয়া চাই দেহ, যার মাধ্যমে সৃষ্টি রহস্যের প্রতিফলন ঘটে। Although Lalon's songs are admired for the profound philosophical and mystical insights they offer, he did not receive any formal education. যদিও লালন কোনো প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, তার গানগুলো সমাদৃত হচ্ছে তাদের মধ্যে অন্তর্নিহিত প্রগাঢ় জীবন দর্শন ও আধ্যাত্মিক পরিজ্ঞানের বৈশিষ্ট্যের কারণে।
নট মাচ ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ, তার পূর্ববর্তী জীবন সম্পর্কে খুব বেশি ধারণা পাওয়া যায় না। আ পপুলার স্টোরি অ্যাবাউট হিম হুইচ মেনি বিলিভ টু বি ট্রু, তার একটা জনপ্রিয় লোককথা আছে তার সম্পর্কে যেটা অনেকাংশেই সত্য মনে করা হয়, ইজ দ্যাট হোয়াইল অন আ পিলগ্রিমেজ টু আ হলি প্লেস, লালন হু ওয়াজ বর্ন আ হিন্দু কন্ট্রাক্টেড স্মল পক্স অ্যান্ড ওয়াজ অ্যাবান্ডন বাই হিজ কম্পেনিয়ন্স, যে লালন যখন একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সে সময় তিনি তীর্থযাত্রায় যাচ্ছিলেন এবং সে সময় তিনি কি হন, পক্সে আক্রান্ত হন, ঠিক আছে, বসন্ত রোগে আক্রান্ত হন এবং সেই সময় তাকে তার সঙ্গী সাথীরা পরিত্যাজ্য করে ফেলে রেখে যান। এ মুসলিম ফকির সিরাজ শাহ picked him up and took him to his own house where he nursed him back to health, এবং একজন মুসলিম ফকির যার নাম ছিল সিরাজ শাহ তাকে উদ্ধার করেন এবং তার বাসায় নিয়ে যান এবং তার যত্ন নেন, তাকে সুস্থ করে তোলেন। When Lalon returned home, his family refused to take him as he had lived in a Muslim household, এবং তিনি যখন ফেরত আসেন সুস্থ হয়ে তখন তার পরিবার তাকে নিতে চায় না, কারণ সে একটা মুসলিম বাসায় বসবাস করে এসেছে। So Lalon returned to Shiraz Shah and took up a life of devotion and asceticism under his guidance. তাই কি হয়, তারপর তিনি কি করেন, তিনি আবার সিরাজ শাহের কাছে ফিরে যান এবং তার তত্ত্বাবধানে ঈশ্বর আরাধনা এবং সন্ন্যাস জীবন তিনি গ্রহণ করেন। আফটার দ্য ডেথ অফ সিরাজ শাহজি, লালন সেট আপ অ্যান আখড়া অর মোনাস্ট্রি ইন ছেউরিয়া নিয়ার কুষ্টিয়া। ইট সুন অ্যাট্রাক্টেড admirers and mystics in search of salvation who became initiated into Baul asceticism and became his disciples. আচ্ছা, সো কি হয়, সাইজির মৃত্যুর পর লালন কুষ্টিয়ার নিকটে ছেউরিয়া নামক স্থানে স্থাপন করেন আখড়া বা আশ্রম। এতে শীঘ্রই আকৃষ্ট হয় মুক্তি অন্বেষী বহু ভক্ত ও মরমী লোকজন, যারা বাউল আধ্যাত্মিকতায় দীক্ষিত হয়ে তার শিষ্য বনে যায়। ওকে, দেন Lalon began writing and composing songs which his disciples sang with the accompaniment of ektara and dotara. His fame spread to faraway places. Rabindranath Tagore and Kazi Nazrul Islam were among those who admired him and were influenced by his Sahajiya philosophy, the attainment of the self through the simple truths reside in one's body and the soul, not outside, which can be reached through sadhana or meditation. Many of his disciples also became famous for their songs. They included Kangal Harinath Mojumdar, Pagla Kanai and Dudu Shah. ঠিক আছে, যখন লালন গান এবং রচনা সুর করতে শুরু করলেন তখন তার অনুসারীরা একতারা বা দোতারা যোগে সেগুলো গাইতে লাগলেন, তখন তার সুখ্যাতি দূর দূরান্ত ছড়িয়ে পড়ল। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম ছিলেন তাদের অন্তর্গত, যারা লালনকে ভক্তি করতেন এবং প্রভাবান্বিত হয়েছিলেন সহজিয়া দর্শন দ্বারা। সেই সহজিয়া দর্শনটা হচ্ছে কি, আত্মার সিদ্ধি লাভ, যা সাধনা বা ধ্যানের মাধ্যমে লাভ করা যায় এবং যা বাস করে দেহ এবং মনের ভেতরে, বাইরে কোথাও নয়। তার ভক্ত বা শিষ্যদের অনেকেও তাকে তাদের গানের জন্য খ্যাতি অর্জন করেছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য কি কাঙ্গাল হরিনাথ মজুমদার, পাগলা কানাই এবং দুদুসা, এরাও তাদের গানের জন্য ফেমাস। ওকে, এবার হলো লেসন 3, আওয়ার আর্ট অ্যান্ড ক্রাফট। এবার আমরা আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সম্পর্কে জানব। Art is generally understood as an expression of human imagination and creative skills in a range of activities including painting, drawing, sculpture and architecture. ঠিক আছে, সো শিল্পকলাকে সাধারণত চিত্রকর্ম, অঙ্কনবিদ্যা, ভাস্কর্য, স্থাপত্যবিদ্যা সহ বহুবিধ কার্যে কল্পনা ও সৃজনশীল দক্ষতার অভিব্যক্তি হিসেবে বোঝানো হয়। দ্য এইম অফ আর্ট ইজ টু ইভক ফিলিংস and emotions that are considered aesthetic, that is concerned with beauty, but art also can be a form of social commentary. শিল্পের লক্ষ্য হলো নান্দনিক, অর্থাৎ যা সৌন্দর্যের সাথে যুক্ত এমন অনুভূতি ও আবেগ জাগ্রত করা, কিন্তু শিল্প সামাজিক ভাষ্যেরও একটি রূপ হতে পারে। A painting of sunset over the sea glorifies nature, but one that shows a war-ravaged town can convey a sense of anguish. ঠিক আছে, সমুদ্রের ওপর সূর্যাস্তের একটা চিত্রকর্ম প্রকৃতি গুণকীর্তন করে, কিন্তু যে চিত্র যুদ্ধবিধ্বস্ত কোনো শহরকে তুলে ধরে সেটি নিদারুণ যন্ত্রণা প্রকাশ করতে পারে। Throughout the world, people appreciate art for its power to affect them in creative ways. সমগ্র পৃথিবীতে মানুষ শিল্পের কদর করে এটার সৃজনশীল উপায় তাদেরকে প্রভাবিত করতে পারার ক্ষমতার কারণে। As the famous painter Pablo Picasso said, the purpose of art is
ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ অফ আওয়ার সোলস। পাবলো পিকাসো বলেছিলেন যেমন যে শিল্পকলার লক্ষ্য হলো আমাদের আত্মা থেকে প্রাত্যহিক জীবনের ধুলা পরিষ্কার করা। ঠিক আছে, ওকে। আর্ট ইন আওয়ার কান্ট্রি হ্যাজ আ লং হিস্ট্রি। আমাদের দেশের শিল্পের রয়েছে এক দীর্ঘ ইতিহাস। ইট হ্যাজ বিন প্র্যাকটিস ইন হাউস হোল্ডস ইন দ্য ফর্ম অফ পটারি, নাকশি খাতা or embroidered quilt, alpana or intricate mostly floral designs in rice paste done on clay yards or শখের হাড়ি or painted earthen pots and their lids. ওকে, সো আমাদের দেশে কি হয়েছে যে মৃৎশিল্প, নকশিকাঁথা, আলপনা আকারে মাটির উঠান বা শখের হাড়ি কিংবা রং করা মাটির পাত্রসমূহে প্রায়শ ময়দার আটা লাগানো ফুলের নকশা রূপে গৃহস্থালিতে চর্চা করা হয়ে আসছে। দিস আর এক্সাম্পলস অফ ফক আর্ট। এগুলো আমাদের ফক আর্ট তথা লোকশিল্পের উদাহরণ। বাট দেয়ার ইজ অ্যানাদার ফর্ম অফ আর্ট হুইচ ইজ কল্ড মডার্ন আর্ট হুইচ ওজ ইটস অরিজিন টু দ্য ইন্ডাস্ট্রিয়াল revolution in Western Europe in the middle of 19th century, and it changes it broad in technology, education, manufacturing and communication. তবে আরেকটা শিল্পরূপ রয়েছে যেটাকে আধুনিক শিল্প বলা হয়। এটি উৎপত্তির জন্য 19 শতকের মধ্যবর্তী পশ্চিমা ইউরোপের শিল্প বিপ্লবের মাধ্যমে শিল্প বিপ্লবের কাছে ঋণী এটি, এবং প্রযুক্তি, শিক্ষা, উৎপাদন এবং যোগাযোগ ক্ষেত্রের শিল্প বিপ্লব যে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে তার কাছে আধুনিক শিল্প গতানুগতিক শিল্পসমূহকে উপেক্ষা করে সমসাময়িক চেতনা এবং মানুষের চিন্তায় গভীর পরিবর্তনসমূহকে পর্যাপ্ত রূপে প্রতিফলিত করতে পারে এমন শৈলী, রং ও বস্তু ব্যবহার করে নতুন ধরনের শৈল্পিক অভিব্যক্তি সৃষ্টি করতে শুরু করে। মানে মডার্ন আর্ট রিজেক্টেড ট্রেডিশনাল আর্ট ফর্মস অ্যান্ড বিগেন টু create new types of artistic expressions using styles, techniques, colors and materials that could adequately reflect the spirit of the time and the profound changes in human thought. The beginning of modern art practices in our country dates from 1948 when the great artist Zainul Abidin, with the help of some colleagues, set up an institute of art in Dhaka, now the Faculty of Fine Arts, University of Dhaka. আচ্ছা, তো আমাদের দেশে আধুনিক চারুশিল্প শুরু হয় 1948 সাল থেকে, যখন মহান শিল্পী জয়নুল আবেদিন কয়েকজন সহকর্মীর সহযোগিতায় ঢাকা থেকে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যেটা বর্তমানে চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, তারপর কি যে অ্যাজ ইট বিগেন টু অফার আর্ট এডুকেশন, দ্য ইনস্টিটিউট drew together a number of talented teachers and students who contributed to the development of modern art almost from scratch. এবং তারপর যখন এটি চারুকলা বিষয়ক শিক্ষা প্রদান শুরু করে, তখন প্রতিষ্ঠানটি কিছু সংখ্যক শিক্ষক এবং ছাত্রছাত্রী সংগ্রহ করে যারা প্রায় সূচনা লগ্ন থেকেই আধুনিক চারুশিল্পের উন্নয়নে অবদান রাখেন। বাট উইথিন আ ডিকেড আর্টিস্ট ওয়ার রিফ্লেক্টিং মোস্ট রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড স্টাইলস ইন দেয়ার ওয়ার্ক such as expressionism and abstract expressionism while maintaining a close contact with the traditions of folk art. ঠিক আছে, কিন্তু এক দশকের মধ্যেই শিল্পীরা তাদের কর্মে অভিব্যক্তিবাদ ও বিমূর্ত অভিব্যক্তিবাদের মতো অতি সাম্প্রতিক ধারাসমূহ এবং চিত্রশৈলীসমূহ প্রতিফলিত করতে শুরু করেন, এবং একই সাথে তারা লোকশিল্পের সাথে এক ঘনিষ্ঠ সংযোগ রক্ষা করে চলছিলেন। জয়নুল had earned all India fame for his famine sketches, a series of haunting sketches based on the Bengal famine of 1943, which took hundreds of thousands of lives. তারপর কি করেন, জয়নুল আবেদিন দুর্ভিক্ষ বিষয়ক স্কেচের জন্য সর্বভারতীয় খ্যাতি লাভ করেন, এবং এগুলো ছিল 1943 সালে হাজার হাজার জীবন কেড়ে নেয়া বাংলার দুর্ভিক্ষের উপর আঁকা বেশ কিছু অবিস্মরণীয় ছবি। His watercolors, scroll paintings and drawings inspire our artists even today. তার জল রঙের স্ক্রল, পেইন্টিং এবং অঙ্কন আজও শিল্পীদের অনুপ্রেরণা যোগায়। ওকে, দ্য আদার প্রমিনেন্ট আর্টিস্ট হু হ্যাড মেজর কন্ট্রিবিউশনস টু দ্য স্পেকটেকুলার রাইজ অফ আওয়ার কন্টেম্পোরারি আর্ট ইনক্লুড কামরুল হাসান, ইসেম সুলতান, সফিউদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশির, আমিনুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, দেবদাস চক্রবর্তী, নভেরা আহমেদ অ্যান্ড মোহাম্মদ কিবরিয়া, এবং অন্যান্য বিশিষ্ট শিল্পী যারা ছিলেন তাদের সমসাময়িক শিল্পের মধ্যে রয়েছেন কামরুল হাসান, ইসেম সুলতান, সফিউদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশির, আমিনুল বশির, এই বিভিন্নজন ব্যক্তি আর কি তারা সে সময় আরও তারা ফেমাস ছিলেন তাদের কাজের জন্য। ওকে, দ্য ওয়ার অফ লিবারেশন অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্স অফ কান্ট্রি, The War of Liberation and the Independence of the Country in 1971 inspired our artists
to continue the efforts of the earlier artists to explore the limits of art and create new expressive modes. এবং স্বাধীনতা যুদ্ধ যখন 1971 সালে শেষ হয় এবং দেশ যখন স্বাধীন হয়, আমাদের চিত্রশিল্পীদেরকে পূর্ববর্তী চিত্রশিল্পের পরিসীমার অন্বেষণ করতে এবং নতুন অভিব্যক্তি প্রকাশক পন্থা সৃষ্টি করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যেতে উৎসাহিত করেছিল। ফর দ্য নেক্সট 4 decades, art in our country saw many experimentations. Artists deal with new ideas such as installation art and graphic art and reshape older traditional art forms. If you visit at any art gallery or exhibition, you will find how our art reflects our changing realities in fascinating and insightful ways. শিল্পীরা শিল্প প্রদর্শনী এবং গ্রাফিক চিত্রশিল্পের মতো নতুন নতুন ধারণা নিয়ে কাজ করেছিলেন এবং অধিকতর পুরাতন গতানুগতিক শিল্পকলার ধারাসমূহকে ঢেলে সাজান। তুমি যদি কোনো চিত্রশালা বা কিংবা শিল্প প্রদর্শন করো, তাহলে তুমি দেখতে পাবে যে আমাদের শিল্পকলায় আমাদের পরিবর্তনশীল বাস্তবতাসমূহ কত চমৎকার এবং অন্তর্দৃষ্টিমূলকভাবে প্রতিফলিত হয়েছে। While art is considered intuitive and visionary, craft is seen to be a practical application of certain skills for producing objects of everyday use that are often beautiful to look at, such as pottery, metal and woodwork, cane and bamboo items, jewelry, musical instruments like ektara, dhol or flute, and textile items. যখন শিল্পকে বিবেচনা করা স্বজ্ঞাত এবং কাল্পনিক নৈপুণ্যকে দেখা হয় দৈনন্দিন ব্যবহার্য এইসব পণ্য উৎপাদনের জন্য বিশেষ দক্ষতার ব্যবহারিক প্রয়োগ হিসেবে যে পণ্যগুলো দেখতে সুন্দর, যেমন মৃৎশিল্প, ধাতব এবং কাঠের কাজ, বাঁশ এবং বেতের পণ্য, গহনা, সঙ্গীতিক বা বাদ্যযন্ত্র যেমন একতারা, দোতারা, ঢোল, বাঁশি এবং বস্ত্র বা বোনা কাপড়। People who practice a craft are called craftspersons or artisans who pick up their skills under the guidance of older and more experienced artisans. The training they receive is thus on the job, and the artisans often come from the same family. এবং যে সমস্ত লোকেরা কারুশিল্পের চর্চা করেন তাদেরকে বলা হয় কারিগর, যারা অভিজ্ঞ কারিগরের অধীনে বা নির্দেশনায় দক্ষতার উন্নয়ন ঘটায় বা উচ্চকর সাধন করে, তারা যে প্রশিক্ষণ গ্রহণ করে তা কর্মরতকালীন এবং কারিগরেরা প্রায় একই পরিবার থেকে আসে। Bangladesh has a rich tradition of craft, as the country has been until very recently dependent on agriculture and most people lived in villages. বাংলাদেশ কি কারুশিল্পের একটা সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে এবং দেশটি সাম্প্রতিক কাল পর্যন্ত কৃষির উপর নির্ভরশীল ছিল এবং অধিকাংশ লোক গ্রামে বসবাস করত। Rural communities relied on artisans to supply them with necessary household items. গ্রামীণ জনগোষ্ঠী তাদের প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী সরবরাহের জন্য কারিগরদের উপর নির্ভর করত। But communities also needed objects to help them with social occasions such as weddings, religious rituals, festivals and personal use. কিন্তু সম্প্রদায়ের সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, ধর্মীয় আচার, উৎসব এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য বস্তুর প্রয়োজন ছিল। They also needed items for use in trade and commerce. Craft works thus range from winnowing baskets to clay, oil lamps, from handheld fans to metal coins, and artisans worked with their hands to produce domestic and decorative objects. This came to be known as handicrafts. ব্যবসা বাণিজ্যে ব্যবহারের জন্য তাদের বিভিন্ন ধরনের বস্তুর প্রয়োজন ছিল। এসব কারুকার্যের এবং বা কারুশিল্পের মধ্যে হচ্ছে কুলা থেকে মাটির প্রদীপ, বাতি, হাত পাখা থেকে শুরু করে ধাতব মুদ্রা পর্যন্ত। যেহেতু কারিগররা ছিল হাত দিয়ে গৃহস্থালী বা গারস্থ বা আলংকারিক বস্তু তৈরি করতে কাজ করতো, সেহেতু এগুলো হস্তশিল্প হিসেবে পরিচিত। যেহেতু হাত দিয়ে তৈরি হতো, দ্যাটস ওয়াই ইট ওয়াজ কল্ড হস্তশিল্প। অ্যান আর্টওয়ার্ক bears the signature of its creator and the value of painting, graphic art or sculpture. একটা শিল্পকর্ম এর নির্মাতার স্বাক্ষর বা অনন্যতা বহন করে এবং একটি চিত্রকর্ম, গ্রামীণ শিল্প বা ভাস্কর্যের মূল্য শিল্পীর বা নির্মাতার মর্যাদার উপর নির্ভর করে। ইট ডিপেন্ডস, নো সাচ থিং হ্যাপেন্স ইন দ্য কেস অফ ক্রাফট ওয়ার্ক। কিন্তু কারুশিল্পের ক্ষেত্রে এমনটা ঘটে না, ঠিক আছে? কারুশিল্পের ক্ষেত্রে এই কাজটা ঘটে না। দ্য মেকার অফ আ terracotta doll or a shataranji remains anonymous, but the work retains a personal touch. একটি পোড়ামাটির পুতুল বা শতরঞ্জের নির্মাতা বেনামি থেকে যায়।
When we look at a 30-year-old Nokshi Katha, we wonder as its motifs and designs that point to the artistic talent of its maker. যখন আমরা 30 বছরের পুরনো কোনো নকশি কাঁথা দেখি তখন আমরা এর নকশা দেখে আশ্চর্য হই যা নির্মাতার শৈল্পিক প্রতিভাকে নির্দেশ করে। The fact that we don't know her name or any other details about her doesn't make anything away from our appreciation of the maker's skill. Indeed, the intimate nature of the katha and the tactile feeling it generates animate the work and make it very inviting. বিষয়টি এরকম যে আমরা যে তার নাম বা সম্পর্কে কোনো কিছু বিবরণ জানি না, তাতে নির্মাতার দক্ষতাকে আমাদের প্রশংসা থেকে দূরে সরিয়ে দেওয়া যায় না। প্রকৃতপক্ষে কাতার অন্তরঙ্গ প্রকৃতি এবং স্পর্শ অনুভূতি কাজটিকে জীবন্ত করে তোলে, এটাকে আকর্ষণীয় করে তোলে। এ ক্রাফট ওয়ার্ক ইজ আ ডাইনামিক অবজেক্ট, অলওয়েজ ইভলভিং অ্যান্ড অলওয়েজ অ্যাব্রেস্ট অফ চেঞ্জিং টেস্ট অ্যান্ড নিডস। কারুকার্য একটি গতিশীল বস্তু যা সদা বিকাশমান এবং একই সাথে যা সর্বদা পরিবর্তিত স্বাদ এবং রূপ চাহিদা থাকে। চেঞ্জেস ইন লাইফস্টাইল অ্যান্ড ম্যাটেরিয়াল কন্ডিশনস হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন ক্রাফটস ওয়ার্কস অ্যান্ড দেয়ার প্রোডাকশন। জীবনধারা এবং বস্তুগত অবস্থার একটি প্রভাব রয়েছে কারুশিল্প এবং তার উৎপাদনের উপর। বাট certain forms, motifs, styles and aesthetic preferences change little over time, suggesting that a craft work can function as a stable signifier of community values and preferences over time. জীবনধারা এবং বস্তু এবং তবে নির্দিষ্ট ধরন, নকশা, শৈলী এবং নান্দনিক পছন্দগুলো সময়ের সাথে সাথে সামান্য পরিবর্তিত হয়, যা নির্দেশ করে যে একটি কারুশিল্প সময়ের সাথে সাথে সমাজের বা সম্প্রদায়ের মূল্যবোধ এবং পছন্দগুলোর একটি স্থিতিশীল সংকেত হিসেবে কাজ করে। Some of you who live outside Sonargaon and Upazila, the district of Narayanganj, may have visited the ancient township with its folk artists and craftsmen's museum set up by the famous artist Jainul Abidin in 1970, and a number of old buildings which speak of a glorious past. But those who haven't had a chance to go there may still read about it and see images and historical cultural and landmarks on the internet. Sonargaon lies about 24 kilometers away from Dhaka and can be reached by bus or taxi and other forms of private transportation. It attracts hundreds of visitors every day because of its antiquity and historical importance. Sonargaon was once the capital of independent Sultanate of Bengal in the early 14th century. Even before that, it was the capital of Bhanga under Raja Danauja Rai. Greek and Roman writers and travelers from abroad mention Sonargaon, which was a prosperous trading post with a splendid river port. Ibn Battuta visited it 1946 and was amazed by its splendor. তোমাদের কেউ কেউ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সোনারগাঁওয়ের বাইরে বসবাস করো, সম্ভবত ভ্রমণ করে থাকতে পারো। 1970 সালে বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন কর্তৃক স্থাপিত প্রাচীন শহরের লোক এবং কারুশিল্প জাদুঘর এবং অনেক প্রাচীন ভবন যা গৌরবোজ্জ্বল অতীতের কথা বলে, কিন্তু যারা এখানে যাওয়ার সুযোগ পাওনি এর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যের চিহ্ন সম্পর্কে ইন্টারনেটে ছবি দেখতে পারো এবং পড়তে পারো যে সোনারগাঁও ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়ি, ট্যাক্সি বা যে কোনো ধরনের ব্যক্তিগত যানবাহনে করে যাওয়া যায়। এটির প্রাচীনত্ব এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি প্রতিদিন শত শত দর্শনার্থীকে আকর্ষণ করে। 14 শতকের শুরুতে সোনারগাঁও বাংলার স্বাধীন সুলতানের রাজধানী ছিল, এমনকি এর পূর্বে রাজা দনুজা রায়ের অধীনে বঙ্গের রাজধানী ছিল। গ্রিক ও রোমান লেখক এবং বিদেশি ভ্রমণকারীগণ সোনারগাঁওকে উল্লেখ করেছেন জাঁকজমকপূর্ণ নদীবন্দর সহ একটি সমৃদ্ধ বাণিজ্য ঘাঁটি হিসেবে। 1356 সালে ইবনে বতুতা এটি ভ্রমণ করেন এবং এর মহিমায় অভিভূত হন। One of the historical landmarks of Sonargaon is the ancient city of Panam, also known as Painam or Panam Nagar, which was developed to the south of the old city to provide residential quarters to the governors after the Mughals conquered Sonargaon in 1611. সোনারগাঁওর অন্যতম ঐতিহাসিক স্থাপনা পানাম বা পানাম নগরের প্রাচীন শহর, যা 1611 সালে মোগলদের সোনারগাঁও বিজয়ের পর গভর্নরদের আবাসন প্রদানের নিমিত্তে পুরাতন নগরীর দক্ষিণে গড়ে উঠেছিল। But some historians believe that the city's history is much older and the Mughals developed Panam Nagar and built highways and bridges to connect it with Sonargaon. কিন্তু
কিছু ঐতিহাসিক বিশ্বাস করেন যে শহরের ইতিহাস আরও পুরনো এবং মুঘলরা পানাম নগর উন্নয়ন করেছিলেন এবং এটিকে সোনারগাঁওয়ের সঙ্গে যুক্ত করার জন্য অনেক রাস্তা এবং সেতু নির্মাণ করেছিলেন। 3 such bridges still exist. These are the 3 artificial canals that were dug up for easy communication and protection of the city. এবং এই 3টি এখনও এক্সিস্ট করে, সেতু এখনও অস্তিত্ব আছে, যেগুলো কৃত্রিম খালও আছে যা খনন করা হয়েছিল সহজ যোগাযোগ এবং শহর রক্ষার জন্য। পানাম নাগার বিকেম আ প্রসপারাস ট্রেডিং পোস্ট আন্ডার ব্রিটিশ রুল, এবং এটি ব্রিটিশ শাসনাধীন আমলে একটি সমৃদ্ধ ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেড ইট আ সেন্টার অফ আ মুসলিম ট্রেড, এটাকে এটাকে মুসলিমের ব্যবসার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেছিল। অ্যাট দেয়ার পিক অফ দ্য ট্রেড অ্যাবাউট 1400, ঠিক আছে, 1400 ফ্যামিলিজ অফ ওয়েভার্স লিভড ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য সিটি, এবং এর ব্যবসার সময় রমরমা স্বর্ণযুগে 1400 তাঁতি পরিবার শহরে এবং আশেপাশে বসবাস করত। ইফ ইউ ভিজিট পানাম নগর টুডে, ইউ উইল সি ওল্ড বিল্ডিংস lining both sides of a 600-meter road ending at Panam Bazar. The brick buildings were built by Hindu traders in the 19th century to 20th century. No one lives in these buildings now as the place is considered a heritage site. এবং বর্তমান তুমি যদি পানাম নগর পরিদর্শনে যাও, 600 মিটার রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে স্থাপিত পুরনো ভবনগুলো দেখতে হবে, যার শেষ হয়েছে পানাম বাজারে 19 শতকের শুরু থেকে 20 শতকের শুরুর দিকে হিন্দু ব্যবসায়ীদের দ্বারা এই ইটের ভবনগুলো নির্মিত হয়েছিল। স্থানটিকে ঐতিহাসিক স্থান বলে বিবেচনা করা হয় বলে ভবনগুলোতে এখন কেউ বসবাস করে না। সো দ্যাটস ওভারঅল টুডেজ ক্লাস। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।